তো ফাইনালি বহুদিন পরে মার্কেট 50 EMA কে ক্রস করেছে, 100 EMA কেও ক্রস করেছে, যেটা কিনা খুবই বেশি পজিটিভ সাইন। কিন্তু 200 EMA এর কাছে এসে রিজেকশন নিচ্ছে। এবার অনেকেই ভাবছেন যে 200 EMA এর কাছে আগের দিন রিজেকশন নিল, লাস্ট শুক্রবারে একটা রেড ক্যান্ডেল বানালো, তাহলে হয়তো মার্কেট একটু নেগেটিভ হতে পারে। মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, অনেকদিন পরে একটা কনসলিডেশনের লেভেল, যেটা আমি এতদিন ধরে ডিসকাস করছিলাম, সেটার উপর ব্রেকআউট দিয়েছে। তাহলে কি হতে পারে আগামী দিন? কারণ মার্কেটের ক্যান্ডেলটা রেড লাগছে, তাহলে পসিবিলিটি একটু বিয়ারের সিগন্যাল কি পাওয়া যাচ্ছে? এরকম অনেকেই চিন্তা ভাবনা করছেন এখন। দেখুন, গত সপ্তাহের ভিডিওতেই আমি অলরেডি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে বুলিশ, কিন্তু আমার ভিউ, আমার সেন্টিমেন্ট আগামী সপ্তাহের জন্য বুলিশ। যখন আমি মার্কেটের মধ্যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তখন লাস্ট বৃহস্পতিবার দিন মার্কেটের লাস্ট ক্লোজিং সিজন ছিল আগের সপ্তাহে। তখন আমি বলেছিলাম যে রেড ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এই রেড আমি কিন্তু পজিটিভ মনে করছি। যদি মার্কেট আরো দু একদিন ফল করে, আমি কিন্তু আরো ইনভেস্টমেন্টের প্ল্যানিং করব। যদি আমি গাইডেন্স দিচ্ছি না, আমি তখন প্ল্যানিং এর কথা বলেছি, স্টাডির পারপাসের জন্য বলেছিলাম। আগামী সপ্তাহের জন্য বলিস হতে পারে সোমবার দিন মার্কেট একটু ঝিমলো, মঙ্গলবার দিন বাড়লো, মঙ্গলবার দিন ঝিমলো, বুধবার দিন বাড়লো। কবে যে মার্কেট রিয়াকশন দেবে বলা যায় না। আর হলো ঠিক তাই, মার্কেট তারপরেও দুদিন বড় বড় রেড ক্যান্ডেল বানালো। অনেকেই ভয় পেলেন, ঘাবড়ালেন, কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু ইনভেস্টমেন্টের প্ল্যানিং করছি। এবং দেখুন, মার্কেট পরবর্তী তার দুদিনের মধ্যেই বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়ে দিল। আর ব্রেকআউট দিল তো দিল, 100 EMA কেও ক্রস করে দিল। সবাই বলছেন যে 200 EMA এর কাছে তো রিজেকশন পাচ্ছে, তাহলে তো একটু চিন্তার বিষয়। না, একদমই নয়। কোথায় চিন্তার বিষয়? মার্কেটের উপরে যদি আজকে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, সেটাকে মার্কেট রেসপেক্ট করবে, এটাই তো মার্কেটের নেচার। এটাই তো প্রাইস অ্যাকশন আমাদেরকে বলে, যে যদি রেজিস্ট্যান্স থাকে রেসপেক্ট করবে। কিন্তু তার মানে তো এই নয় যে বুলিশ র্যালি শেষ হয়ে যাচ্ছে। আর যারা আগের সপ্তাহেও ভেবেছিলেন যে না না পরে করবো, ইনভেস্টমেন্ট টেনশন আছে, তারা বড় বড় রেড ক্যান্ডেল ভয় পেয়েছেন। কিন্তু আমি তো ইনভেস্টমেন্ট করেছি। আর আপনি দেখুন না যে মিড ক্যাপ, স্মল ক্যাপ কি রকম পারফর্ম করেছে এই কয়েকদিনের মধ্যে। ইভেন আমি এই সপ্তাহে এক্সপেক্ট করছি মিড ক্যাপ, স্মল ক্যাপ পারফর্ম করতে পারে। তো এবার আপনার মেন যেটা প্রশ্ন থাকবে যে মার্কেট একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তাহলে মার্কেট কি বিয়ারিশ হবে নাকি বুলিশ? আজকের ভিডিওতে তার উত্তর দেবো। এবং তার সাথেও যদি মার্কেট বুলিশ হয়, যেটা আমি এক্সপেক্ট করছি অ্যাকচুয়ালি, তাহলে কোন সেক্টরে ভালো অপরচুনিটি রয়েছে, কোন কোন ধরনের স্টক দেখা যেতে পারে, কোথায় সুইং ট্রেডিং এর অপরচুনিটি রয়েছে। আর আমি আজকের ভিডিওতে আমি আপনাকে এটা বলবো যে আমি কোথায় আগামী দিনে ইনভেস্টমেন্ট করছি। অ্যাকচুয়ালি আমি পার্সোনাল কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করেছি। এখন সম্পূর্ণ স্টাডি পারপাসের জন্য বলছি, আমি আমার থিসিস আপনার সাথে শেয়ার করবো। আমি ইনভেস্টমেন্টের প্ল্যান করছি এই সপ্তাহে আরো বেশি। তো আমি কোন কোন সেক্টরে, কোন কোন স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চলেছি, সেটাই আমি আপনাকে দেখাবো, স্টাডি শো করবো আমার। এবং তার সাথেও আজকে অনেকদিন পরে আপনাদের স্টক নিয়েও আলোচনা থাকবে। সেই স্টকগুলো যেগুলো গত সপ্তাহের ভিডিওতে আপনারা কমেন্টে জানিয়েছিলেন, অনেকদিন করিনি, অনেক রেগে গেছিলেন আপনারা, আমি বুঝতে পেরেছি। তো আজকে আপনাদের স্টক নিয়েও কথা থাকবে, তো একটু পার্ট স্কিপ করবেন না। তো চলুন বেশি সময় না নিয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, এটাতে আমরা নিফটি ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন, ডেইলি চার্টের মধ্যে একটা মজার জিনিস দেখুন। এখানে এটা দেখতে পাচ্ছেন 50 EMA, এটা দেখতে পাচ্ছেন 100 EMA, এটা দেখতে পাচ্ছেন 200 EMA। এবার মার্কেট করলো কি, চলুন একটু ডিসকাস করে নিই, অ্যানালাইসিস করে নিই। মার্কেট দেখুন, লাস্ট কিছুদিন ধরে কি মার্কেটের সিচুয়েশন ছিল। মার্কেট এই বটম থেকে এইভাবে বাড়লো, আবার একটু ফল করলো, আবার বাড়লো, আবার একটু ফল করলো, আবার বাড়লো, আবার একটু ফল করলো। এবার একটা মজার জিনিস দেখুন, এই যে লো গুলো বানাচ্ছে, এই লো গুলো কিন্তু এতদিন নিচের দিকে শিফট হচ্ছিল, লক্ষ্য করছেন? মানে লো আর লো প্যাটার্ন বানাচ্ছিল, যেটা কিন্তু নেগেটিভ ছিল। কিন্তু আবার একই সাথে যে হাই গুলো ছিল, হাই গুলো নিচের দিকে শিফট হচ্ছিল, মানে লোয়ার হাই প্যাটার্ন বাড়াচ্ছিল, লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন বাড়াচ্ছিল মার্কেটের মধ্যে, যেটা কিন্তু ভালো সাইন তো ছিলই না। কিন্তু লাস্ট উইকে কি হলো? লাস্ট উইকে যদি একটু জুম করে দেখাই, দেখুন এই যে লাস্ট রেজিস্ট্যান্স ছিল, এটাকে ক্রস করেছে, যেখানে কিন্তু 100 EMA লাইনও ছিল। এটাকে প্রপার আপনার এই জায়গাটা কনসলিডেশন বক্স যদি আমরা ড্র করি, তাহলে এখানে কিন্তু এটাকে ক্রস করে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে। আর লাস্ট উইকের কথা যদি বলি, লাস্ট উইকে আমি যদি আরো একটু জুম করে নিই, লাস্ট উইকে আমি ঠিক যখন মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটা বানাচ্ছিল, যে উপরের দিকে 100 EMA যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে বিরাট হিউজ রিজেকশন, মার্কেট ফল করে। আমি এক্সপেক্ট করেছিলাম, আপনি দেখুন না আগের ভিডিওটাই এক্স্যাক্টলি বলেছিলাম, দেখুন আমি বুলিশ রয়েছি, মার্কেট ফল করলেও আমি বুলিশ রয়েছি। যখন মার্কেট বিশাল ফল করেছিল, তখন আমি বলেছিলাম যে পজিটিভ ভাইব আপনাকে দিয়েছিলাম, যে আমি পজিটিভ সেন্টিমেন্ট এখন রাখছি, আমি আজকেও পজিটিভ সেন্টিমেন্ট রাখছি। তো আমরা দেখলাম ঠিক তাই। তারপরে দুদিন মার্কেট পড়লো, দেখুন পরপর দুটো ক্যান্ডেলে বেড়ে গেল। আর একটা মজার জিনিস দেখুন, মার্কেট ফল করলো কত দিনে? 1, 2, 3 দিনে ফল করলো, বড় বড় ফল। কিন্তু বাড়লো কত দিনে? 1, 2 দিনেই কিন্তু মার্কেট দিয়ে দিল ব্রেকআউট। এবং এখানে যেটা 200 EMA ছিল, তার উপর রিজেকশন পেয়েছে। মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, মার্কেট একটু ফল করেছে, যেটা কিন্তু খুবই বেশি নর্মাল লাগছে আমার খুব একটা প্রবলেম লাগছে না। এখন আমি আগের সপ্তাহে বলেছিলাম আমার কোনো টেনশন, আমার খুব একটা প্রবলেম মনে হচ্ছে না। আপনারা আমাকে অনেকে বলেছেন তুমি তো সবসময় বুলরান বলেই থাকো, তোমার এবার প্রবলেম লাগছে না। আপনি দেখুন, অনেকেই স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন, মিড ক্যাপে ইনভেস্ট করেছেন, তাদের পারফরমেন্স দেখুন। আমি আমার নিজের পোর্টফোলিও যদি পারফরমেন্স বলি, আমি কিন্তু এই মুহূর্তে পোর্টফোলিওতে বেশ ভালো পারফর্ম রান করছি। আর আপনি যদি
রান না করছেন প্লিজ একবার পোর্টফোলিও ভেরিফাই করুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, খুব প্রয়োজন কিন্তু আপনার এটাতে। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে উপরে যাচ্ছে। এবার নেক্সট রেজিস্ট্যান্স মার্কেটের এই লেভেলে আছে। এবার দেখুন এখানে একটা মজার জিনিস দেখুন, এখানেও মার্কেটের আলটিমেট রেজিস্ট্যান্স ছিল। কেন বলুন তো, এই যে রেড কালারের বক্সটা দেখতে পাচ্ছেন, এই রেড কালারের বক্সে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট ব্রেক করেছে, এখানে দেখুন আলটিমেটলি এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। তো এই লেভেলটাই মার্কেটের রেজিস্ট্যান্স জোন বলা যেতে পারে। এবার আগামী দিনে আমি কি এক্সপেক্ট করছি, আমার ভিউ এখানে কি রয়েছে দেখুন। আমার ভিউ সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি পজিটিভই রয়েছে। কিন্তু কিরকম পজিটিভ, আমি এক্সপেক্ট করছি মার্কেট আগামী দিনে এখানে একটু ঝিমাবে, রিজেকশন পাবে, ঝিমিয়ে হয়তো ব্রেকআউট দেবে। যদি ঝিমিয়ে ব্রেকআউট দেয়, এই সিচুয়েশনটা আমাদের জন্য খুবই বেশি বেনিফিশিয়াল এবং খুবই বেশি পজিটিভ বলে মনে করব। কিন্তু হতে পারে যে ঝিমিয়ে ব্রেকআউট দিল না, ডাইরেক্টলি একদমই এখানে একটা ব্রেকআউট দিয়ে দিল, হতেই পারে। কিন্তু ডাইরেক্টলি ব্রেকআউট দিলে না সেই রকম লেভেলের স্ট্রেংথ ফিল করবো না আমি মার্কেটের মধ্যে, মানে টু বি অনেস্ট। কারণ দেখুন এখানে 200 EMA আছে, এখানে প্রাইস অ্যাকশন লেভেলের একটা যে রেড জোন টেনেছে সেটার তো রেজিস্টার আছেই। তো একটু রেসপেক্ট করা উচিত মার্কেটকে। এখানে একটু ঝিমোবে, একটু ঘুরবে, একটু বাড়বে, একটু কমবে, একটু বাড়বে, একটু কমবে, হবে। এটা হওয়া উচিত। যদি এটা হয় তাহলে কনফিডেন্স আপনার বাড়বে। আর যদি না হয় তাহলে আমার মনে হবে যে না, আবার মার্কেট রিট্রেসমেন্ট করতে আসতে পারে, ফল করতে আসতে পারে, আবার পড়বে মার্কেট, মানে আবার একটু ফল করবে দিয়ে আবার বাড়বে, এরকম ফিল হবে। আলটিমেটলি দুটো ক্ষেত্রে কিন্তু আমি বলিস, যদি মার্কেটের মধ্যে আমি আবারও ক্লিয়ার করে দিই, যদি মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি মানে এখানে ঝিমোতে থাকে, তাও আমি বলিস, আমি দেখবো এখানে ঝিমোচ্ছে কিনা, ঝিমোলে তো বলিসই একদমই। আর যদি কন্টিনিউয়াসলি এখানে ব্রেকআউট দিয়ে দেয় বড় একটা ক্যান্ডেলে, তাও আমি বলিস। দুটো ক্ষেত্রেই বলিস, বড় ক্যান্ডেলে ব্রেকআউট দিলে আমরা কিন্তু তখন একটু রিট্রেসমেন্টের এক্সপেকটেশন রাখবো, কারণ জানেনি রিজেকশন লেভেলকে যখন পার করে যায় তখন সেটাই হয়ে যায় সাপোর্ট লেভেল। তো ওভারঅল মার্কেটের ভিউ, মার্কেটের সেন্টিমেন্ট আমার পজিটিভ আছে। এবার আপনি বলবেন পজিটিভ হুট করে বলে দিলে তুমি এসে মার্কেটের মধ্যে পজিটিভ আছে, এর পেছনে লজিক দাও। চিন্তা নেই, বুল অফ বেঙ্গল আপনাকে লজিকই দিই আমি। আপনি যদি দেখেন আমাদের ইন্ডিয়ান ডলার ইকুয়াল টু রুপিস, তাহলে দেখবেন যে ডলার রুপিস ওয়াইজ এখন দেখতে পাবেন যে এই জায়গাটায় কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে, মানে রুপিস এখন সাপোর্ট নিচ্ছে। যদিও এটা যত ফল করছে তত আমাদের বেটার, মানে রুপি স্ট্রং হচ্ছে। একটা টাইম রুপিস ছিল $1 ইকুয়াল টু 96 এর কাছাকাছি চলে গেছিল, 96 রুপিসের ধারে কাছে চলে গেছিল, এটা ফল করে এসেছিল 94। দারুণ দারুণ ভালো। কিন্তু আপনি দেখুন একটা প্রাইস অ্যাকশন লক্ষ্য করুন, আমি যদি এই দাগগুলো সরিয়ে দিই তাহলে দেখুন এখানকার প্রাইস অ্যাকশন দেখুন, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। যদিও উপরে গেলে খারাপ, ভালো নয়, কিন্তু তাও বলতে পারেন যে রুপিস বেশ ভালো সিচুয়েশন আছে, কনসলিডেশন ফেজে আছে, সাপোর্ট লেভেলে আছে। যদি আমরা দেখি যে এই সাপোর্ট লেভেল থেকে পড়ে গিয়ে একটা ব্রেকডাউন দিতে, তাহলে রুপিস আমরা আরো কিছুটা ফল হয়তো 200 EM এর কাছাকাছি 92 অব্দি দেখতে পারি আগামী দিনে, যদি এরকম হয়। এবার আরো কেন আমি এটা বলছি, দেখুন ক্রুড অয়েলের প্রাইস আপনি চেক আউট করুন। ক্রুড অয়েলের মজার জিনিস দেখুন, ক্রুড অয়েল যদি আমি একটু জুম আউট করে দিই তাহলে দেখবেন এখান থেকে ক্রুড অয়েল বেড়েছিল মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে মার্চের দিক করে জানেনি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে অ্যাটাক করে দিয়েছিল, ক্রুড তত্তর করে বাড়তে বাড়তে কোথায় চলে গেছে, $120 চলে গেছিল। ফল করতে করতে এখন একদম সেম ওয়ারের আগে সিচুয়েশনে চলে এসছে। আপনি ব্রেন্ট ক্রুডে দেখেন, ব্রেন্ট ক্রুড তো ওয়ারের মানে কি বলবো, ওয়ার যেখান থেকে শুরু হয়েছিল তার একদম নিচে ট্রেড করছে, $71 কাছাকাছি চলছে। ক্রুড অয়েল এখন একটু সস্তা হয়ে গেছে, যদি একটু ইন্ডিয়ান গভর্নমেন্ট পেট্রোল ডিজেলের দামও কমিয়ে দেয় তাহলে তো সোনায় সোহাগের ব্যাপার হবে। আর তাছাড়াও যদি ওয়ার্ল্ড মার্কেট দেখেন, আমি বলতে পারি যে ডাউ জোন্স একদম টপে পারফর্ম করছে। ডাউ জোন্সের চার্ট যদি দেখেন, আপনি যদি ন্যাসড্যাক দেখেন, ন্যাসড্যাক এআই বাবেলের জন্য একটু ফল করেছে, জানেনই। কসপি আবার রিসেন্টলি ফল করেছে এআই বাবেলের জন্য, যদিও লাস্ট ট্রেডিং সেশন বলতে পারেন যে গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। আপনি জাপান দেখতে পারেন, জাপান উপরের দিকে কনসলিডেট করছে। তো মোটামুটি ওভারঅল মার্কেট একটু মিক্স সেন্টিমেন্ট আছে, কোথাও কনসলিডেট, কোথাও কিছু এরকম চলছে। কিন্তু ওভারঅল আমাদের যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে রুপিসের দিকে তাকিয়ে থাকা, আপনার ক্রুড অয়েলের দিকে তাকিয়ে থাকা। দেখুন আমি একটা টাইম বলেছিলাম, আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদেরকে দেখতে হবে যে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে কিনা। যদি ক্রুড অয়েলের প্রাইস না বাড়ে, বড় বড় রেড ক্যান্ডেলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তাই আমরা যে অ্যানালাইসিস করেছিলাম, ডেটা ড্রিভেন কথা বলেছিলাম, দেখুন না এখানে দেখুন বড় বড় রেড ক্যান্ডেল বানিয়েছে, আমরা ভয় পেয়েছি। ক্রুড অয়েল তো ফল করেনি, ক্রুড অয়েলের প্রাইস তো অ্যাকচুয়ালি বাড়েনি, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সেম জিনিসটা দেখলাম। তো মার্কেটের মধ্যে ওভারঅল ডেটা আমার পজিটিভ শো হচ্ছে। এবার আপনি বলবেন যে যদি ডেটা পজিটিভ হয় তাহলে ঠিক আছে, ইনভেস্টমেন্টের কথা ভাবা যেতে পারে। তাহলে তুমি কোন সেক্টরে ইনভেস্ট করছো? এক্স্যাক্টলি আমি আজকে কোন সেক্টরে ইনভেস্ট করছি বা কোন স্টক নিয়ে আমি ভাবনা চিন্তা করছি, তাকে তার স্টাডিও বলছি। এবার এটা স্টাডি পারপাসের জন্য নিজে ইনভেস্টমেন্ট করবেন না, নিজে একবার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা অবশ্যই বলে নেবেন এই বিষয়ে। তো দেখুন সেক্টর ওয়াইজ যদি চেক করে আমরা একটু উইকলি ডেটা এখানে অন করে নেবো। দেখুন উইকলি চার্টের মধ্যে আমি এখানে একটা এক্সট্রা লাইন অ্যাড করেছি, এটা হচ্ছে 20 EMA, মানে রেড কালার লাইন, 20 EMA, 50 EMA, 100 EMA, 200 EMA। দেখুন উইকলি চার্ট দেখছি, প্রত্যেকটা একটা ওয়েট ক্যান্ডেল। আমি সেই সব সেক্টরই বলছি যে সেক্টরগুলো আমার ভালো লাগছে। দেখুন আপনি অনেকে অ্যাকচুয়ালি আমাকে এই কথাটা বলে, অনেকে জিজ্ঞেস করে দাদা তুমি কোন সেক্টর ভালো রয়েছে, কোন সেক্টর অপরচুনিটি রয়েছে, এটা তুমি কি করে বোঝো, তোমার কিভাবে এখানে নলেজ রয়েছে?
দেখুন খুবই সিম্পল, অত বেশি পড়াশোনা করার, ডেটা অ্যানালিসিস করার দরকার নেই, সিম্পল ব্রেন লাগান। নিফটি এখন চলছে কত পার্সেন্ট, মানে মোটামুটি ওই টপ থেকে আপনার 7 থেকে 8% নেগেটিভে চলছে এখন অব্দি নিফটি। তাহলে আপনি দেখুন যে নিফটিকে আউট পারফর্ম কোন ইন্ডেক্স করছে। যে ইন্ডেক্স টপে করছে, টপ পারফর্ম করছে, যে ইন্ডেক্সটা টপ থেকে মাত্র 2-3% ফল করে বসে আছে, আপনি দেখবেন যে এখন বেশিরভাগ ইন্ডেক্সই, মানে 90% ইন্ডেক্স ধরুন যে প্রায় তার টপ থেকে 5% থেকে 7% ফল করে আছে। এই মুহূর্তে দেখুন যে কোন ইন্ডেক্স 2-3% ফল করে আছে, কোন ইন্ডেক্স তার অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে। এবার আপনার মনে হবে যে সে তো পারফর্ম করে গেছে না, আমাদের একটা ধারণা আছে যে ইন্ডেক্স ভালো পারফর্ম করে ফেলে তাকে আমরা হাত দিই না, যেগুলো নিচে পড়ে আছে তাকে আমরা হাত দিই। একদম ভুল। মনে রাখুন, যখন নিফটি 26,000-এর রেজিস্ট্যান্স লেভেলকে পারই করেনি, 24,000-এ পড়ে আছে এখন অব্দি, তখন সে অল টাইম হাইকে ব্রেক করেছে কোন একটা ইন্ডেক্স। সে হয়তো তার অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, 2-3% নেগেটিভ আছে। তাহলে সে যখন মার্কেট খারাপ সিচুয়েশন, তখনই যদি এত ভালো রান করতে পারে, তাই যখন তার অ্যাকচুয়ালি ভালো সিচুয়েশন আসবে মার্কেটের, সেই হবে আউট পারফর্মার, সেই হবে মার্কেটের মধ্যে প্রথম র্যালির পার্টসে নেবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন, ঠিক আছে? তো এই জিনিসটা, এই কনসেপ্টের উপর ভিত্তি করে, একদম সিম্পল, এত মাথা লাগাইনি আমি এত পড়াশোনা তো আমি নিজেই করিনি। তো এই জিনিসটাই আপনি ভিত্তি করে আপনি দেখবেন যে কোন সেক্টরে অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে যদি দেখেন নিফটি ইনফ্রা, আমরা কি দেখতে পাচ্ছি, ইনফ্রা তার টপ থেকে যদি ধরে চলেন, এখনো পর্যন্ত তার টপ থেকে প্রায় ইনফ্রা 3-3.5% নেগেটিভ আছে, যেখানে মার্কেট ভাবুন কোথায় নেগেটিভ আছে। তো ইনফ্রা তার টপ থেকে 3-3.5% নেগেটিভ। তো এই সেক্টরটা নজর দেওয়া যেতে পারে, এবং রিসেন্টলি বেশ ভালো ক্যান্ডেলও দেখতে পাচ্ছি উইকলি বেসিসে। দেখুন হায়ার হাই প্যাটার্নও বানাচ্ছে, সুন্দর বানাচ্ছে, সেম লেভেলে আছে। নেক্সট আমার যেটা পছন্দের সেক্টর সেটা হচ্ছে নিফটি অটো। দেখুন অটো তার টপ থেকে বিশাল লেভেলের কারেকশনে নেই, এবং এই দাগটার উপরে আমি আগের সপ্তাহে বলেছিলাম এই দাগটার উপরে গেলে বুলিশ, তো এই দাগটার উপর গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, নজর রাখবো। যারা বুঝতে পারছেন না যে কিভাবে সুইং ট্রেডিং করবো, দেখুন আমি নিজেও স্ট্র্যাটেজি ইউজ করি, সুইং ট্রেডিং এর ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো, চেক আউট অবশ্যই করবেন আপনি। কারণ অ্যাকচুয়ালি আমি নিজে যখন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি মোমেন্টাম, তখন আমি সুইং ট্রেডিং এর ওই স্ট্র্যাটেজি ইউজ করি। দেখুন মার্কেট ঝিমোবে, কিন্তু আপনি র্যালি বিভিন্ন সেক্টরে পাবেন দেখতে, মার্কেটের র্যালি চট করে দেখতে পাবেন না, সেক্টর ওয়াইজ র্যালি কিন্তু দেখতে পাবেন। তো অপরচুনিটি যদি নিতে চান না, এই র্যালির পার্ট যদি হতে চান এই সময়, তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোধার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দেখুন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে টাকা তো লাগেই না, বরং একটা বেনিফিটই পান, যে আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, আপনি ব্লু বেঙ্গল অফিসিয়াল এই মেলতে মেল করবেন যে আমার প্রবলেম হয়েছে, আমরা ডাইরেক্টলি জেরোধা টিমের সাথে কথা বলবো এবং ডাইরেক্টলি সেই প্রবলেমটা সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডে। দেখুন আমি নিজে পার্সোনালি জেরোধা ইউজ করি, তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি। তাই যারা নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজতেন, ডিমের অ্যাকাউন্ট খুব প্রয়োজন আপনার, আর একদম ফ্রিতে হয়ে যাবে। আপনি জেরোধার মধ্যে চার্ট অ্যানালিসিস করতে পারবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালিসিস করতে পারবেন, আপনি চাইলে এসআইপি করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, আবার ডাইরেক্টলি স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করতে পারবেন, সবকিছু একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। আর এই সময় ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি পাওয়া যাচ্ছে, আমি মনে করি না যে কারোর মিস করা উচিত হবে বলে, যাক নিজেরা স্টাডি করে নেবেন। তো ঠিক আছে, নিফটি অটো আমি দেখলাম। নেক্সট একটা যেটা আমার পছন্দ, সেটা হচ্ছে আমার অল টাইম পছন্দ, নিফটি ইন্ডিয়ার ডিফেন্স। আমি জানেন ডিফেন্সে কবে থেকে বলিস, ফেব্রুয়ারি মাস থেকে বলিস, মানে যখন মার্কেট ফল করে গেছিল তখন থেকে আমি বলিস অ্যাকচুয়ালি নিফটি ডিফেন্সের মধ্যে। দেখুন ফেব্রুয়ারি আমি এইসব লেভেলে বলেছিলাম, তখন একটা ক্যান্ডেলে ফল করেছিল, কত লোকে কতকে বলেছে, আমি বলেছি দেখুন এই মুহূর্তে ভেনেজুয়েলাতে অ্যাটাক হয়েছে, সকল গভর্নমেন্ট কিন্তু স্ট্রিক্ট হয়ে গেছে, গভর্নমেন্টের স্পেন্ডিং বাড়বে, সবাই ভয় পেয়ে আছে যে না আমাদেরকেও ডিফেন্সের বাজেট বাড়াতে হবে। কোন টাইমে ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো একটা পাগল এসে অ্যাটাক করে দেবে দেশকে, আপনি দেখবেন তারপর থেকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলুন, ফ্রান্সের গভর্নমেন্ট বলুন, জার্মানির গভর্নমেন্ট বলুন, সবাই এখন ডিফেন্সে স্পেন্ড করছে, অল ওভার ওয়ার্ল্ড করছে। আর অল ওভার ওয়ার্ল্ড করলে ইন্ডিয়াকে তো তার মধ্যে দরকার কোনো না কোনো সাপ্লাই চেনের জন্য, কোনো না কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য, তাই না? বুঝতে পারছেন আমি কি হিন্ট দিচ্ছি আশা করি। তো যেসব কোম্পানিরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ডেভেলপমেন্ট করছে, ডিফেন্স সেক্টরে ড্রোন বানাচ্ছে, একটু নজর রাখুন। সুইং ট্রেডিং এর ভিডিও দেখুন, কিভাবে থেকে স্টক বাছাই করবেন, এক নিমেষে খুঁজে বার করতে পারবেন, আমিও সেভাবে প্ল্যান করছি। তো ডিফেন্সের দিকে খেয়াল রাখুন। তখন ডিফেন্স যখন এই সব লেভেলে ছিল তখন আমি ডিসকাস করেছি, এই সব লেভেলে ডিসকাস করেছি। এখন যদি তার বটম থেকে ধরি, ডিফেন্স বেড়েছে কতটা দেখুন, তার টপ থেকে প্রায় 33% বেড়েছে, মানে তার ভাবুন স্টকের অবস্থা কি। আমি ডিফেন্সের বেশ কিছু স্টক দেখছিলাম যে 40% 50% অব্দি বেড়েছে, ডিফেন্সের ছোট ছোট যেসব স্টকগুলো রয়েছে। তো যাই হোক, ডিফেন্সে দেখুন একটা মজার জিনিস, দেখুন ডিফেন্সের একটা অ্যানালিসিস, ফল করলো, এখানে ক্যান্সেলেট করলো, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, হলো না, আবার ফল করলো, আবার ব্রেকআউট, দেখুন র্যালি, ঠিক আছে। তো ডিফেন্সের মধ্যে আবার কি তৈরি হচ্ছে, হায়ার হাই প্যাটার্ন পড়ছে আবার বাড়ছে, হায়ার হাই প্যাটার্নও তৈরি করছে, নজর একদম একদম মানে বাজ পাখির মতো নজর দিতে হবে এই মুহূর্তে। আর নেক্সট আমাদের যেটা সেক্টর সেটা হচ্ছে নিফটি হেলথ কেয়ার ভাবুন আমি এখান থেকে ডিসকাস করেছি, হেলথ কেয়ারে দেখুন ঠিক একদম অল টাইম হাই ব্রেকআউট করে দিচ্ছে, হেলথ কেয়ারের দিকে নজর রাখুন। আরেকটা হচ্ছে নিফটি ফার্মার দিকে নজর রাখুন, দেখুন বেড়ে আছে, তার মানে কিন্তু যখন র্যালি আসবে তখন এরা র্যালির বড় পার্ট নিতে পারে।
বিশেষ খেয়াল রাখুন হেলথ কেয়ার আর ফার্মা সেক্টরে, আমি চিৎকার করে বলছি। আর যারা এখনো ডাউট করছেন মার্কেটের মধ্যে র্যালি আসবে কিনা, আরো একটা মজার জিনিস আপনাকে দেখায়, আরো একটা ডেটা দেখায়, সেক্টর নয়, ওভারঅল মার্কেটের একটা ইন্ডেক্স দেখায়, স্মল ক্যাপ ইন্ডেক্স। দেখুন আপনি যদি এই মুহূর্তে নিফটি ইন্ডিয়া স্মল ক্যাপ ইন্ডেক্স দেখেন, স্মল ক্যাপ ইন্ডেক্সে একটা মজার জিনিস দেখুন। প্রথমত হচ্ছে এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট তো দিয়েছে, এই ট্রেন্ড লাইনে মাল্টিপল টাইম রিজেকশন পেয়েছিল, ব্রেকআউট দিল, র্যালি দিল, পড়লো, আবার বাড়লো। আবার দেখুন এই যে ট্রেন্ড লাইন, বড় ট্রেন্ড লাইন মানে বড় জোনের মধ্যে, সেই ট্রেন্ড লাইনের কিন্তু ব্রেকআউট দিল। আর আমরা জানি মাল্টিপল টাইম ট্রেন্ড লাইনের ব্রেকআউট দিলে কিন্তু সেটা বুলিশ হয়ে যায়। এবং লাস্ট যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ক্যান্ডেলটা কতটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। স্মল ক্যাপ 250 ইন্ডেক্সও তাই। আবার যদি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স দেখেন, সেম লেভেল দেখতে পাবেন আপনি। এখানে দেখুন, এখানে রিজেকশন পেতে পেতে এখানে ব্রেকআউট, আবার দেখুন হায়ার হাই প্যাটার্ন বানাতে শুরু করলো, দেখুন এখানে ব্রেকআউট হয়েছে। তো নজর রাখুন, স্মল ক্যাপও বুলিশ হয়ে যাচ্ছে। আবার কি মিড ক্যাপ দেখুন, মিড ক্যাপ এখন টপে বসে আছে। মিড ক্যাপ বলছে ভাই আমি টপে আছি, আমাকে ও ডিস্টার্ব করো না। নেক্সট জুন কোয়ার্টার রেজাল্ট আসবে, রেজাল্ট যখন আসবে, ভালো কোম্পানি যখন রেজাল্ট করতে শুরু করবে, যদি করে, তাহলে আমি টপ থেকেই রেকর্ড ব্রেক করে দেবো, ঠিক আছে? আমাকে কেউ বটমে টানার কথা ভাবো না। মানে স্ট্রংগেস্ট প্লেয়ার হচ্ছে আমাদের মিড ক্যাপ। চিৎকার করে করে বলছি 2 মাস ধরে যে মিড ক্যাপ স্ট্রংগেস্ট প্লেয়ার। যারা ইনভেস্টমেন্ট করেছেন, যারা স্টাডি করেছেন, বুঝতে পারছেন তার ফ্রুটফুল রেজাল্ট। অনেকে কমেন্ট করেছেন, অনেকে আমাকে মেলও করেন। আচ্ছা, আপনাদের মেলের জন্য স্পেশালি থ্যাংক ইউ, আপনাদের অনেক মেল আমি পাই, থ্যাংক ইউ আপনাকে। যারা জানেন না, বুলা বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করতে পারেন, যে কোনো রকম কোশ্চেন থাকলে মেল করতে পারেন, যে কোনো রকম কমেন্ট থাকলে কমেন্টটাও জানাতে পারেন আপনারা। তো যাই হোক, এখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো অপরচুনিটি। আর একটা মজার জিনিস দেখুন, লাস্ট উইকের ভিডিওটা একটু দেখুন। লাস্ট উইকের ভিডিওতে মাইক্রো ক্যাপ ইন্ডেক্স নিয়ে আমি কি বলেছিলাম, যে আমি মাইক্রো ক্যাপে কিন্তু বেশ বুলিশ রয়েছি, মাইক্রো ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাওয়া যাচ্ছে। আমি কিন্তু মাইক্রো ক্যাপের দিকে ইনভেস্টমেন্ট করতে চলেছি আগামী দিনে। বেড়ে যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আপনি দেখেন, তাহলে ভাববেন যে মাইক্রো ক্যাপও আবারও বুলিশ সিগন্যাল আপনাকে দিচ্ছে। এই কথাগুলো লাস্ট উইকে বলেছিলাম। আর দেখুন মাইক্রো ক্যাপের মজা, মাইক্রো ক্যাপ দেখুন এই যে ট্রেন্ড লাইন, মাইক্রো ক্যাপের একটা মজার জিনিস কি, যে এই ট্রেন্ড লাইন রিজেকশন ব্রেকআউট দিয়ে লো থেকে কি হয় বাড়লো, দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল, ফল, আবার ব্রেকআউট। তার মানে কি, হায়ার হাই প্যাটার্ন বানাতে শুরু করে দিল। তার মানে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ ওভারঅল চালায় কে? মার্কেটকে এরাই চালায়। বেশিরভাগের কাছে আমাদের স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ আছে, আমার কাছে যেমন মাইক্রো ক্যাপ বেশি, স্মল ক্যাপও রয়েছে। আমি আমার সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি ইউজ করেই করেছি ইনভেস্টমেন্ট, এখন বেশ ভালো ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম আমি সময় থাকতে। যাই হোক, আপনারা এখনো স্টাডি করুন, এখনো অপরচুনিটি রয়েছে। আলটিমেটলি এই টপে গিয়ে রিজেকশন তো আছে, সেখানে একটু রিজেকশন এক্সপেক্ট করতে পারি, কিন্তু অপরচুনিটি রয়েছে, আমি এটাই আপনাকে বোঝাতে চাইছি স্টাডি ওয়াইজ। তো ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের ভিউ বুলিশ, কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে এবং কোন সেক্টরে আমি ইনভেস্টমেন্ট করতে চলেছি, সেটাও আপনাকে খোলাখুলি বলে দিলাম আজকে, কিন্তু নিজের মতো করে স্টাডি করে নেবেন। তো এবার আসছি ভিডিও থার্ড পার্টের মতো, যেটা হচ্ছে আপনাদের স্টক নিয়ে আলোচনা। দেখুন, আপনারা যদি চান, আজকে আমরা 3টে স্টক নিয়ে আলোচনা করবো, 3টে কমেন্ট নিয়ে আলোচনা করবো। আপনারা যদি চান যে আপনাদের স্টক নিয়ে আলোচনা করি আগামী ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্টে শুধু লিখবেন না যে এই স্টকটা নিয়ে আলোচনা করুন, মানে সেই কমেন্টটা আমার তুলতে পিক করতে ইচ্ছা হয় না। আপনি সিম্পল সেই কমেন্টে লিখুন যে স্টকটা আপনি চাইছেন, কেন আলোচনা করতে চাইছেন। হয়তো কোনো নিউজ এসেছে, হয়তো কোনো খবর এসেছে, আপনি ইনভেস্টমেন্ট করে ফেসে আছেন, বা কোনো রকম নেগেটিভ বা পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন, আপনি আমার ভিউ জানতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট করুন, আমি অবশ্যই সেই কমেন্টটা র্যান্ডামাইজ পিক করবো। এখন আমি টেকনিক্যাল অ্যানালিসিস করবো না রেগুলেটরি গাইডলাইনের জন্য, কিন্তু ওভারঅল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখাবো, কারণ লং টার্মে টিকে থাকতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার আমি অনুপ বলেছেন, দাদা সোনাটা সফটওয়্যারটা একটু ডিসকাস করুন। তো চলুন সোনাটা সফটওয়্যার নিয়ে ডিসকাস করা যাক। প্রথমত সোনাটা সফটওয়্যারের আমি যদি দেখি, চার্ট ওয়াইজ যদি আমি দেখি, তাহলে মোটামুটি তার হাই লাগিয়েছিল ওই ফেব্রুয়ারি মাসে 2024-এ। তার হাই থেকে এই মুহূর্তে এই স্টকটা ফল করা আছে প্রায় 67% ফল করা আছে, মানে হিউজ ফল বলা যেতে পারে টপ থেকে। এবার যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, প্রথমত একবার দেখে নিই সোনাটা সফটওয়্যার কি করে, একটু ওভারলুক নিয়ে নিই, যে এটা ইনফরমেশন টেকনোলজি বিজনেস আছে, আইটি কোম্পানিতে আছে। আর আইটি কোম্পানির অবস্থা আপনি জানেন যে কি হচ্ছে, কিন্তু অনেক আইটি তার মধ্যে ভালো পারফর্ম করছে। এবার আপনি যদি মজার জিনিস দেখেন, ফেব্রুয়ারি 2024-এর পর থেকে স্টকটাতে ফল এসেছিল। সেলস ওয়াইজ যদি দেখেন একটা মজার জিনিস, সেলসেও দেখবেন ফেব্রুয়ারি মানে মার্চের কোয়ার্টার ওই রকম সময় দেখুন সেল বাড়াতে কোম্পানি 2023 থেকে 2500 কোটি টাকায় চলে আসছিল। তারপরে দেখুন ড্রাস্টিক্যালি ফল 2100 কোটি টাকা, আবার 2500, আবার 2100, আবার 2800, 2600, 2100, 2900, 2100, 3000, 2500। মানে এই লাস্ট 3 বছরে এই কোম্পানিটার গ্রোথ স্ট্যাগনেন্ট, কিছুই নেই। আর যদি আপনি প্রফিট দেখেন, মজার জিনিস, প্রফিট 114, 120, 114, 120 মাইনাস প্লাস 130, প্রফিটও নেই। তাহলে আমি আপনাকে কি শিখিয়েছিলাম এর আগেও, যে কোনো কোম্পানি সেলস যদি স্ট্যাগনেন্ট থাকে, প্রফিট যদি স্ট্যাগনেন্ট থাকে, তাহলে পারফর্ম করবে কি হবে? পারফর্ম করতেই পারবে না। আর এখন আইটিতে ওভারঅলই
নেগেটিভ সেন্টিমেন্ট চলছে। আরো যদি আপনি নিউজ দেখেন, তাহলে আরো অ্যানালাইসিস যদি করেন এর উপর, তাহলে দেখবেন যে সব থেকে বড় হিডেন রিজন কি বলছে, যে এই FY24 এর কলে ম্যানেজমেন্ট বলেছিল যে ইন্টারন্যাশনাল বিজনেসকে 2026 পর্যন্ত 0.5 বিলিয়ন রান রেটে এবং লো এবিটা লেভেলে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল, তার জন্যই বেড়েছিল। কিন্তু 2026-এর অ্যাকচুয়াল রেজাল্টে দেখা যায় যে ইন্টারন্যাশনাল আইটি সার্ভিসেস রেভিনিউ হয়েছে মাত্র 300 মিলিয়ন, মানে কোথায় 500 মিলিয়নে যাওয়ার কথা ছিল তাদের, বিরাট ডাউন তার থেকে 34% শর্ট। মার্কেটও দুমদাম মারতে শুরু করেছে, বুঝতেই পারছেন। সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট করেছে ফাস্টেস্ট গ্রোয়িং মডার্নাইজেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্টোরি আর নেই। আর তাছাড়াও কি ফার্স্ট বিগ ক্র্যাক ছিল Q4 এর রেজাল্ট। Q4 তো দেখলেনি যে এখানে কি হয়েছিল আপনার। এখানে Q4 যদি ওভারঅল রেজাল্ট আপনি দেখেন, তাহলে দেখবেন 2500 কোটি টাকা থেকে 2100 কোটি টাকায় চলে আসছে, রেজাল্টও খারাপ আছে। আর আপনি যদি দেখেন এখানে কনফিডেন্স ভেঙে যায় ইনভেস্টারদের। কোম্পানি বলেছিল যে 2025 লার্জ ডিলে হচ্ছে, ডিসিশন ডিলে হচ্ছে, অ্যাসোসিয়েশন কস্ট হচ্ছে, মানে নানা রকম নেগেটিভ এখানে চলে এসেছিল। আর তাছাড়াও লার্জ ডিল ক্লোজার ডিলে হলে রেভিনিউ মার্জিন দুটোই হিট হয়। মার্কেট তো জানেনি, আগে থেকেই মার্কেট বাস্ট করে, মানে আগে থেকেই মার্কেট সবকিছুকে ফিউচারকে ডিসকাউন্ট করে। ফিউচারে কিছু নেগেটিভ হতে পারে এটা ভেবেই মার্কেট আগে থেকে লাগায় দুবারই, বুঝতে পারলেন তো, এটাতে তাই হয়েছে। আবার যদি দেখেন যে এখানে লাস্ট ক্লায়েন্ট র্যাম ডাউন হয়েছে, মানে এর বড় বড় ক্লায়েন্ট ছিল যারা নিজেরাই কমে গেছে, ভালো বিজনেস অর্ডার দেয়নি। এই যেমন একটা ভালো বড় ক্লায়েন্ট ছিল যে মাইক্রোসফট, তো মাইক্রোসফটের কাছ থেকে অর্ডার কমে গেছে, বিজনেস প্ল্যানিং হয়নি, এর R&D করেনি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দিকে ফোকাসই করেনি, আইটিতে ইনভেস্টমেন্ট সেরকমভাবে করেনি, সার্ভিসেস সেক্টর হয়ে পড়ে আছে, মানে ম্যানেজমেন্ট লেভেলে কোনো ইনোভেশন নিয়ে আসা হয়নি, কোম্পানি লেভেলে কোনো ইনোভেশন নিয়ে আসা হয়নি, AI লেভেলে কোনো কাজ করা হয়নি। তাহলে কোম্পানি নিজেকে গ্রো করেনি এই টাইমে। গ্রো যেহেতু করেনি, যে লেভেলের ভ্যালুয়েশন কোম্পানিকে দেওয়া হয়েছিল যে আগামী ফিউচারের বিরাট ব্রাইট, সেই ভ্যালুয়েশন সাক করে নেওয়া হচ্ছে, ভ্যালুয়েশন সাকিং চলছে, মানুষেরা টাকা তুলতে শুরু করছে। আশা করছি আমার ভিউ আপনাকে বোঝাতে পারছি। তো এইগুলো হচ্ছে কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ। আর তাছাড়াও ডোমেস্টিক প্রোডাক্ট বিজনেসের মধ্যে বড় রেভিনিউ দেয়, কিন্তু ভ্যালুয়েশন ড্রাইভার নয়, কারণ সোনাটা রেভিনিউ বড় অংশ আছে, 10,000 কোটি টাকার বড় অংশ আছে ডোমেস্টিক প্রোডাক্ট থেকে, কিন্তু এই ডোমেস্টিক সাইডে এবিটটা মাত্র কম, মানে এবিটটা মাত্র 2.5%, মানে সেরকম এবিটটা নেই। তাই আন্ডার ডিসকাশন চলছে, গ্রোথ উইক ছিল 2025-26-27-এরও গ্রোথ উইক ছিল। তার মানে আলটিমেটলি কি বোঝা গেল, স্ট্যাগনেন্ট সবকিছু। আপনি এখানে দেখতে পাচ্ছেন তো, আপনি রেজাল্টে দেখতে পাচ্ছেন তো স্ট্যাগনেন্ট। 2500, 1920, 2000 এই চলছে, 100 কোটি টাকা 150 কোটি টাকা প্রফিট লাস্ট 3 বছর ধরে এই করছে। কোম্পানি কি এমন গ্রো করছেই না। তাহলে আপনি জানেন যে কোনো কোম্পানিকে, আমি আগেও ডিসকাস করেছি, কোনো কোম্পানিকে বাড়তে গেলে তার সেলসকে বাড়তে হবে, প্রফিটকে বাড়তে হবে, কিংবা সেলস ধরুন স্ট্যাগনেন্ট থাকলো, প্রফিটকে বাড়তে হবে, প্রফিট ধরুন হালকা হালকা স্ট্যাগনেন্ট থাকলো, সেলসকে বাড়তে হবে, কোনো একটা জিনিসকে বাড়তে হবে, এর বাড়ছেই না দুটোই, তার জন্য নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তো আশা করছি এই কোম্পানি রিলেটেড আমার ভিউ বোঝাতে পারলাম, আপনি নিজের মতো করে স্টাডি করে নেবেন। তো এই সব কারণে নেগেটিভ হচ্ছে। যদি কোম্পানিকে আরো বড় হতে হয়, বাড়তে হয়, তাহলে এই যেই জিনিসগুলো আমি নেগেটিভ বললাম সেটাকে পজিটিভলি আসতে হবে, পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন হয়, তাহলে আগামী দিনে হয়তো আমরা ফিউচারেও প্রাইস ডিসকভারি দেখতে পারি, কিন্তু তার জন্য পরিবর্তন হওয়া, ম্যানেজমেন্ট কনফিডেন্স হওয়া ইম্পর্টেন্ট। তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার MM ইভেন্টস বলেছেন, জানি না ওনার নাম অ্যাকচুয়ালি কি। তো দাদা একটু বেদান্তা গ্রুপ নিয়ে বলুন, সেল অর বাই। বেদান্তা গ্রুপে দেখুন এই মুহূর্তে 5টা স্টক রয়েছে, তো সেল অর বাই এটা বলা তো আমার পক্ষে পসিবল নয়, কিন্তু আমি বেদান্তা গ্রুপে, আপনি ডিমার্জার দেখেছেন, আমি আপনাকে ডিমার্জার নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি। কি হয়েছিল বেদান্তা গ্রুপের মধ্যে, ভ্যালুয়েশন আনলক করার জন্য ডিমার্জার হয়েছিল। 1 মে এর রেকর্ড ডেট ছিল, এক্স ডেট ছিল 30 এপ্রিল। ডিমার্জার হয়ে কি পার 1 শেয়ার ইকুয়াল টু 4টে আপনি এক্সট্রা শেয়ার পেতেন, মানে টোটাল আপনি যদি একটা বেদান্তার শেয়ার হোল্ড করতেন, তাহলে আপনি 4টে এক্সট্রা শেয়ার পেতেন। কি মজার জিনিস ভাবুন। কেন? কারণ বেদান্তা তার কোম্পানিকে 4টে ভাগে ভাগ করে দেয়, বেদান্তা অয়েল অ্যান্ড গ্যাস, বেদান্তা পাওয়ার, বেদান্তা অ্যালুমিনিয়াম মেটাল, বেদান্তা আয়রন অ্যান্ড স্টিল। তো এই কোম্পানিতে ভাগ করে দেয়। এবার এতে কি ভ্যালুয়েশন কতটা আনলক হয়েছিল? এটা হওয়ার আগে বেদান্তার ভ্যালুয়েশন ছিল 3.02 লাখ কোটি, কিন্তু এরপরে তার ভ্যালুয়েশন বেড়ে যায় 3.66 লাখ কোটি, মানে 63,000 কোটি এমনি ডিমার্জ করার জন্য ভ্যালুয়েশন বেড়ে যায়, মানে রাতারাতি লোকেরা প্রফিটেবল হয়ে যায়। মানে টোটাল মান্থলি 22% টোটাল রিটার্নও হয়েছে, মানে লাস্ট 2 মাসের মধ্যেই বিভিন্ন কোম্পানি গ্রো করেছে আলটিমেটলি। দেখুন এর মধ্যে কি কি বিজনেস এই মুহূর্তে রয়েছে, বেদান্তা লিমিটেড এখন রয়েছে, হিন্দুস্তান জিঙ্ক তার একটা পার্ট আছে, বেদান্তা অ্যালুমিনিয়াম মেটাল রয়েছে, বেদান্তা পাওয়ার রয়েছে, বেদান্তা আয়রন অ্যান্ড স্টিল রয়েছে, বেদান্তা অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে। ব্যাপারটা কি হলো, এর মধ্যে নিউ প্রাইস ডিসকভারি দেখা গেছে, এরা যখন বিজনেসকে আলাদা আলাদা করে দিল। যেমন ধরেন এক্সাম্পল রিলায়েন্সের মধ্যে কি, রিলায়েন্সের মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে, রিলায়েন্সের মধ্যেই আপনি রিটেল বিজনেসও রয়েছে, রিলায়েন্সের মধ্যেই আদার্স প্রচুর বিজনেস রয়েছে। এখন জিও তো লঞ্চ করেনি, তো জিও এক্সট্রা বিজনেস রয়েছে রিলায়েন্সের মধ্যেই। রিলায়েন্সের মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনি কিসে ইনভেস্ট করছেন? রিলায়েন্সের আন্ডারে যতগুলো সাব বিজনেস রয়েছে সবে ইনভেস্ট করছেন। এবার আপনার হতে পারে যে রিলায়েন্সের রিটেলটা পছন্দ নয়, অয়েল অ্যান্ড গ্যাসটা পছন্দ নয়, তাহলে আপনি তো কি বলবো, ইনভেস্টমেন্ট তো না করে থাকতে পারছেন না, ওটাতেই করতে হচ্ছে, একটাই শেয়ার আছে, তাই তো। তাহলে আপনাকে ওভারঅল একটা কোম্পানি ভালো করছে, একটা কোম্পানি খারাপ করছে, ওভারঅল আপনি মোটামুটি একটা অ্যাভারেজ রিটার্ন পাচ্ছেন।
রিলায়েন্সের মতো কোম্পানি। তো এই ধরনের যে স্টেপ যেটা বেদান্তা গ্রুপ নিয়েছে, আমার তো মনে হয় পার্সোনাল লেভেলে যে রিলায়েন্সেরও এই ধরনের স্টেপ ডিমার্জ হওয়া উচিত, যেটা কিছু কিছু কোম্পানি রিলায়েন্স নিজেও করছে। ডিমার্জার করলে নিউ ভ্যালুয়েশন আনলক হয়। আপনি ধরুন আজকে অয়েল অ্যান্ড গ্যাসে ইনভেস্ট করতে যান রিলায়েন্সে, তাহলে আপনি অয়েল অ্যান্ড গ্যাসে ঢুকবেন। একই রকমের বেদান্তা স্টোরি, বেদান্তার অয়েল অ্যান্ড গ্যাসে ইনভেস্ট করতে হলে অয়েল অ্যান্ড গ্যাসে যান। এখন আপনার অ্যালুমিনিয়ামে ইনভেস্ট করতে হলে অ্যালুমিনিয়ামে যান। যে কোম্পানির মধ্যে আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন সেই কোম্পানিতে এবার ইনভেস্ট করুন। ডাইরেক্টলি বেদান্তা শেয়ার নিয়ে সব কোম্পানিকে, একটা প্রফিটেবল কোম্পানি, একটা লস মেকিং কোম্পানি সব নিয়ে বসে থাকার আপনাকে দরকার নেই। এটা হচ্ছে ভ্যালুয়েশন আনলকের পজিটিভনেস। আর দেখলেনই স্টক প্রাইসও বিভিন্ন কোম্পানি বেড়েছে, এখন একটু প্রফিট বুকিং এসছে এই কোম্পানির। তো আপনি যদি জানতে চান যে কোনো বেদান্তার পার্টিকুলার কোনো একটা গ্রুপ থেকে কোনো এক পার্টিকুলার কোম্পানি নিয়ে জানতে চান, প্লিজ কমেন্টে জানান। আপনার যদি মনে হয় যে সেই স্টক নিয়ে আলোচনা করা দরকার রয়েছে, আমি নেক্সট ভিডিওতে ফান্ডামেন্টাল ডিসকাস করবো আপনার সাথে, কোনো প্রবলেম নেই। তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার অগি এসপি বলেছেন, এটাও ওনার নাম কিনা আমি জানি না, যে উইপ্রো নিয়ে কিছু বলুন। তো চলুন, উইপ্রো একটা আইটি কোম্পানি, আপনারা জানেন নামচিন কোম্পানি। উইপ্রোতেও আমরা যদি একটা মজার জিনিস দেখি, উইপ্রোতেও আমরা দেখতে পাবো প্রায় 2021 থেকে এই কোম্পানিটা প্রায় ফলই করছে। মাঝে একবার 2025-এ বেড়েছিল, আবার কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন তাহলে 2021 থেকে এই কোম্পানিটা ফলই করছে। প্রায় 2021-এর অক্টোবরে টপ লাগিয়েছিল, সেখান থেকে যদি এখন বিচার করি তাহলে উইপ্রো মোটামুটি এখনো পর্যন্ত 52% ডাউনে রয়েছে। এবার 2021 থেকে তো স্টক মার্কেট বেড়েছিল। আপনি যদি ইন্ডিয়ান স্টক মার্কেট দেখেন, দেখুন স্টক মার্কেট কন্টিনিউয়াসলি বেড়েছে 2021 থেকে। তো মার্কেট বাড়া সত্ত্বেও এই কোম্পানিটা কিন্তু বাড়েনি, তাই তো? তাহলে বাড়েইনি মানে সে ওই মুহূর্তে সেই ভ্যালুয়েশনে আসেইনি। সে ওই মুহূর্তে যখন বাকিরা মেজর প্লেয়ার রোল প্লে করছিল সে যায়নি, কারণ বাকি আইটি কোম্পানিও তো তখন বেড়েছে, আইটিতে বুম এসেছিল, র্যালি এসেছিল ওই টাইমে, তাই তো? এই কোম্পানিটা বাড়েনি। এবার যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন তাহলে দেখবেন ফান্ডামেন্টাল যদি স্টোরি আপনি দেখেন আমরা যদি 2023 থেকেও দেখি তাহলে ফান্ডামেন্টাল দেখবো যে 23,000 কোটি টাকা থেকে 24,000 কোটি টাকা, মানে এমন কিছু নয়, স্ট্যাগনেন্ট যেটাই বললাম। আর লাস্ট কিছু কোয়ার্টারে দেখুন মাইনাসে গ্রো করেছে, লাস্ট দুটো কোয়ার্টারে যদি একটু পজিটিভ করেছে। আর আপনি যদি প্রফিটও দেখেন 3,000 কোটি টাকা থেকে 3500 কোটি টাকা, মানে লাস্ট 3 বছরে এই কোম্পানিটা গ্রোই করেনি। আর আমরা যদি এই কোম্পানি ওভারঅল ফাইন্ডিংস চেক করি তাহলে কি বলছে যে শুধু আইটি উইকনেস নয়, এটার আসল কারণ হলো আর্নিং ডেলিভারি ফেল্ড আফটার দ্য হাই ভ্যালুয়েশন। কেন? কারণ এর বড় হিডেন রিজন হলো রেভিনিউ প্র্যাকটিক্যালি স্ট্যাগনেন্ট। যেমন দেখালাম একদমই স্ট্যাগনেন্ট, কিছু রেভিনিউ করছে না, তাই না? ঝিমো হচ্ছে, 3 বছর ধরে ঝিমিয়ে যাচ্ছে, তার আগেও ঝিমিয়েছিল, রেভিনিউ তো সেরকম করছে না। আর আপনি দেখবেন যে আইটির ভ্যালুয়েশন ইয়ার অন ইয়ারে কমেছে, তাই তো? আপনার FY 2025 এর মধ্যে আইটির রেভিনিউ ইয়ার অন ইয়ার 2.7% কমেছে। আর যদি আরো দেখেন সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে পড়ছে, কারণ হচ্ছে কোম্পানি অর্ডার কমছে, ডিল হ্যান্ডলিং দেখালেও কোম্পানির রেভিনিউ কনসিস্টেন্টলি নেই, উইক হয়েছে। আবার কি 2020-21 দিক করে আইটি ভ্যালুয়েশন বাবল কি বলেছিল, আইটিতে বলেছিল যে 2021 দিক করে আইটিতে হিউজ প্রিমিয়াম ভ্যালুয়েশন পেয়েছিল, কিন্তু কোভিড এর পরে এই ডিজিটালাইজেশন, ট্রান্সফরমেশন, মাইগ্রেশন এগুলোর হতে লো কস্ট আর্নিং সব মিলে কোম্পানি মার্কেট ধরে নিয়েছিল বহু বছর ধরে ডাবল ডিজিটে গ্রোথ করবে। কিন্তু ইউএস ফেডারেল রিজার্ভ অ্যাগ্রেসিভ রেট হাইক শুরু করে এবং ফেড অনুযায়ী সেটা টার্গেট 2022-এ নিয়ার 0 থেকে প্রায় 4.2% উঠে যায়। কিন্তু পরে কি হয়, হাইয়েস্ট ইন্টারেস্ট রেট হওয়ার কারণে এই কোম্পানির মধ্যে হাই পি হওয়ার কারণেও ফল আসে, এটাও একটা কারণ ছিল। আর আরেকটা মজার জিনিস হচ্ছে যে ইপিএস গ্রোথ উইক। যারা জানেন না যে ইপিএস কি, ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, মানে কোম্পানি আপনার প্রত্যেকটা শেয়ার পিছু কত টাকা আর্ন করে নিয়ে আসছে আপনার জন্য। ইপিএসও গ্রোথ করেনি, তাহলে মার্কেটে তার ভ্যালুয়েশন পাবে কি করে? রাফলি সিএজিআর 3.9% ছিল। তার ওভারঅল কোম্পানি কি বলেছিল, কোম্পানি বলেছিল যে একসময় কোম্পানি প্যাট ছিল ওভারঅল 120 মিলিয়ন মতো প্যাট ছিল, সেখান থেকে হয়েছে 132 বিলিয়ন, মাত্র রাফলি 2% বেড়েছে। 2% প্রফিট বাড়ার কারণে কে ভ্যালুয়েশন দেবে? লোকেরা 20% 30% ওভার ভ্যালু করে রেখেছিল, কারণ ফিউচারে বাড়বে করে এখনই তার মধ্যে ফোমো ক্রিয়েট হয়েছিল, বাই হয়েছিল, হলো না তো? তো তার জন্য এটার ডিভ্যালু হচ্ছে। যে আরো একটা মজার ব্যাপার হচ্ছে ডিল উইন্স ভালো দেখালো, মার্কেট কেন খুশি নয়? কারণ কি, এই যে রাউটার্স জানুয়ারির রিপোর্টে বলছে যে কোম্পানি রিয়ালি 10% স্ল্যাপ করেছিল, কারণ Q4 এর আউটলুক টেপিড ছিল, আউটলুক ভালো ছিল না। আবার যদি দেখেন উইপ্রোর পিয়ার গ্রুপের মধ্যে এক্সিকিউশন ডিসকাউন্ট পাচ্ছে, মানে উইপ্রো যারা আদার্স পিয়ার রয়েছে তাদের মধ্যে এক্সিকিউশন ডিসকাউন্ট পাচ্ছে। আরো ভালো ভালো কোম্পানি আছে। তখনও বলেছিল কোম্পানি সিইও যে নতুন ডিল উইন হলে ইমপ্রুভ হবে কোম্পানি, কিন্তু ডিল সেরকম ভাবে উইন হয়নি, কোম্পানি ইমপ্রুভমেন্ট দেখায়নি, এআই রিলেটেড R&D স্পেন্ডিং করেনি। R&D দরকার তো, এআই এর মধ্যে ইনভেস্টমেন্ট করেনি, শুধু সার্ভিস সেক্টরেই পড়ে আছে। তার জন্য আমরা এরকম ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি। তাহলে এই কোম্পানির গ্রোথ কবে আসবে? গ্রোথ আসবে আগামী দিনে, বা আসতে পারে যখন কোম্পানির সেলস, প্রফিট এগুলো ইনক্রিজ হবে, বাড়বে, আমরা দেখতে পাই। ঠিক আছে? তো তার জন্য এই ভ্যালুয়েশন ডাউন হচ্ছে। মানে কি বলুন তো, মার্কেট ফিউচারকে প্রেডিক্ট করে। মার্কেট যদি দেখে না যে ফিউচারের মধ্যে কিছু একটা খারাপ হতে গেলে এখন দুমদাম থাপ্পড় মেরে নামায় আর কি স্টককে, সেই ঘটনাই ঘটছে এরকম কোম্পানির ক্ষেত্রে। আপনি এবার আপনাকে নিজের মতো করে ডিসিশন নিতে হবে, নিজের মতো করে অ্যানালাইজ করতে হবে। আশা করছি আমি আমার ওভারঅল ভিউ
আপনাকে বোঝাতে পারলাম কোম্পানির প্রতি। আর যারা এখনো অব্দি স্টক মার্কেটে নতুন রয়েছেন, নিফটির এই যে র্যালি আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনের মার্কেটের র্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্সপেক্ট করছি, ফায়দা নিতে যান। ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে জেরোদার লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য এসআইপিও যদি করতে যান, ডিম্যাট অ্যাকাউন্টের কিন্তু খুব বেশি প্রয়োজন, তাই লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। আর যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানানো হয়, আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেনই, সঙ্গে লাইক এবং শেয়ারও করে দেবেন প্লিজ। আমি চাইছি যে এই ভিডিওতে আপনারা 1000-এর উপর লাইক রাখুন। আমি 1000 লাইক টার্গেট রাখছি। প্লিজ সবাই লাইক করে দিন। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।